আচ্ছা, সাফল্য বা উত্তরাধিকারের কথা উঠলে সেটা আসলে কিভাবে লেখা হয়? আজ আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। সাফল্যের দুটো একদম ভিন্ন খাতার পাতা উল্টে দেখব আমরা। একটায় লেখা হয়েছে আবেগের কালি দিয়ে, আর অন্যটা যেন খোদাই করা হয়েছে অর্জনের পাথরে। চলুন শুরু করা যাক এই বিশ্লেষণ, আর দেখি ইতিহাসে মানুষের অবদান ঠিক কিভাবে লেখা হয়। তো প্রশ্নটা হলো, একটা উত্তরাধিকার ঠিক কিভাবে লেখা হয়? এটা কি কেবল প্রশংসার ঝড়ে তৈরি হয়, নাকি সম্মানের নিস্তব্ধতায়? এই উত্তরটা খুঁজতেই চলুন আমরা প্রথম খাতাটা দিয়েই শুরু করি। আমাদের প্রথম খাতাটা হলো শিল্প আর সৃজনশীলতার এক রঙিন দুনিয়া। এখানে এই জগতে সাফল্যের মাপকাঠি কোনো সংখ্যা বা ডেটা নয়, বরং এখানে যা চলে তা হলো আবেগ, অনুভূতি আর প্রশংসার ভাষা। এটা এমন একটা খাতা যা লেখা হয় খালেস অনুভূতির কালি দিয়ে। এই ভাষাটা একবার খেয়াল করে দেখুন তো, এখানে কিন্তু কোনো পরিমাপ নেই, আছে শুধু তীব্র অনুভূতির এক ধরনের বিস্ফোরণ। ভাবুন একবার, একজন শিল্পীর কাজকে মহাপ্রলয়ের সাথে তুলনা করা হচ্ছে, আবার পরক্ষণেই বলা হচ্ছে এটা নাচের যোগ্য। শিল্পিক সাফল্য আসলে এভাবেই লেখা হয়, তীব্র, খুব ব্যক্তিগত আর আবেগঘন ভাষায়। এখানেও দেখুন ঠিক একই ব্যাপার। খ্যাপাটে, চিরন্তন, সর্বজনীন এই শব্দগুলোই এখানে শিল্পীর উত্তরাধিকার তৈরি করে দিচ্ছে। এটা পুরোপুরি একটা আবেগঘন খাতা, যেখানে একজন সমালোচকের ব্যক্তিগত অনুভূতি যেন হয়ে ওঠে শিল্পীর অর্জনের দলিল। আর সবশেষে এই প্রথম খাতাটাতে শিল্পীর উত্তরাধিকার লেখা হয় তার প্রতিভার অসীম সম্ভাবনার কথা ঘোষণা করে। এটা বেশ উচ্ছ্বসিত, কিছুটা বিশৃঙ্খল, কিন্তু দারুণ জীবন্ত একটা রেকর্ড। কিন্তু প্রশ্ন হল, সাফল্যের কি এটাই একমাত্র খাতা? শিল্প জগতের এই আবেগভরা অধ্যায়ের বাইরেও কিন্তু সাফল্যের আরও একটা খাতা আছে, যেটা অনেক বেশি গোছানো, আনুষ্ঠানিক আর মর্যাদাপূর্ণ। চলুন এবার সেই অন্য খাতাটার জগতে ঢোকা যাক। তো এই দ্বিতীয় খাতাটা হল দ্য ব্রিটিশ বাংলাদেশি হুজ হু। এটা একটা আনুষ্ঠানিক প্রকাশনা, যা একটা গোটা সম্প্রদায়ের অর্জনকে সম্মান আর মর্যাদার সাথে তুলে ধরে। এখানে আবেগের থেকে তথ্যের গুরুত্ব অনেক বেশি। এই প্রকাশনার নির্বাহী সম্পাদকের কথা শুনলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এই খাতাটার আসল উদ্দেশ্যই হল সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি দেওয়া আর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা। এটা কোনো একজন সমালোচকের ব্যক্তিগত মতামত নয়, বরং একটা সম্প্রদায়ের সম্মিলিত সাফল্যের দলিল। চলুন এই খাতার কয়েকটা পাতা একটু উল্টে দেখি। প্রথমেই যার কথা বলবো তিনি হলেন কাউন্সিলর শেরিন আক্তার। তার ছবিটাই যেন এই খাতাটার আনুষ্ঠানিকতা আর মর্যাদার কথা বলে দিচ্ছে। তার গল্পটা কিন্তু দারুণ অনুপ্রেরণার। এখানে দেখুন সাফল্যের পরিমাপটা কতটা আলাদা। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ড্রাইভিং টেস্ট পাস করার মতো একটা ব্যক্তিগত অর্জন, তারপর পারিবারিক ব্যবসার সাফল্য, আর সবশেষে জনপ্রতিনিধি হিসেবে পুরো সম্প্রদায়ের সেবা করা। প্রত্যেকটা ধাপ এখানে একদম স্পষ্টভাবে লেখা আছে। এই খাতার আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন কাউন্সিলর শাহ হুসাইন। রাজনীতি আর সমাজসেবায় তার যে অবদান, সেটাও এই আনুষ্ঠানিক খাতায় খুব সম্মানের সাথে লেখা হয়েছে। তার রেকর্ডের দিকে যদি তাকাই, সেখানে আছে মেয়রের মতো বড় দায়িত্ব পালন করা এবং সম্প্রদায়ের জন্য অনবরত কাজ করে যাওয়ার ইতিহাস। এই খাতাটা আসলে মানুষের সেবাকেই সাফল্যের সবচেয়ে বড় মাপকাঠি হিসাবে দেখে। কিন্তু এই সাফল্যের গল্পের নিচেই লুকিয়ে আছে একটা গভীর সংকট, এমন একটা চ্যালেঞ্জ যা এই সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তিটাকেই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। 4.5 বিলিয়ন পাউন্ড, অনেক বড় একটা সংখ্যা, তাই না? এই সংখ্যাটা কিসের? এর পেছনের গল্পটা এই সম্প্রদায়ের জন্য আসলেই খুব গুরুত্বপূর্ণ। এই বিশাল অঙ্কটা হল যুক্তরাজ্যের অর্থনীতিতে এশীয় রেস্তোরাঁ খাতের অবদান, আর এই খাতটা ব্রিটিশ বাংলাদেশী সম্প্রদায়ের একটা মূল ভিত্তি। কিন্তু যেমনটা এখানে দেখা যাচ্ছে, নতুন নীতি আর অর্থনৈতিক চাপের কারণে এই ভিত্তিটাই আজ এক নজিরবিহীন ঝুঁকির মুখে পড়েছে। হয়েছেটা কি? নতুন অভিবাসন নীতির কারণে দক্ষ কর্মী পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। এর উপর মজুরি আর ব্যবসার খরচ এতটাই বেড়েছে যে অনেক রেস্তোরাঁ বন্ধ হওয়ার জোগাড়। কয়েক দশক ধরে গড়ে ওঠা একটা শিল্প আজ নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে। এই যে এত পরিসংখ্যান আর অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা আমরা বলছি, এর পেছনেও কিন্তু মানুষ আছে। সেই সব মানুষ যাদের সাফল্যের কথা আমরা একটু আগেই হুজ হুয়ের আনুষ্ঠানিক খাতায় দেখে এলাম। যেমন ধরুন তাজ ব্রাদার্সের কথা। তাদের মতো সফল উদ্যোক্তাদের গল্পই তো এই সম্প্রদায়ের শক্তি আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতার প্রতীক। আর এই সংকটের সময় তাদের যাত্রাটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে।
ভাবুন, তারা তাদের বাবার ছোট্ট একটা দোকানকে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন, আবার একই সাথে ক্যান্সার আর কিডনি গবেষণার মতো মহৎ কাজেও সাহায্য করছেন। তাদের এই অর্জন আর সম্প্রদায়ের এই সংকট দুটোই যেন একই মুদ্রার এপিঠোপিঠ। ঠিক একইভাবে ক্যাটারিং খাতের আরেক উজ্জ্বল মুখ অলি খান। এই সংকটটা তাদের মতো হাজারো উদ্যোক্তার জীবন আর ব্যবসাকে সরাসরি প্রভাবিত করছে। তাই তাদের সাফল্যের গল্পের পাশাপাশি এই প্রতিকূলতার গল্পটাও তাদের উত্তরাধিকারের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা দুটো খাতা দেখলাম, একটা আবেগের, অন্যটা অর্জনের। একটা বেশ উচ্ছ্বসিত, অন্যটা অনেক গোছানো। কিন্তু প্রশ্ন হল, এই দুটো মিলেই কি অবদানের পুরো ছবিটা তৈরি হয়? দেখুন, সাফল্যের খাতা আসলে নানাভাবেই লেখা যেতে পারে। কেউ নতুন ব্যবসা তৈরি করে, কেউ রাজনীতিতে মানুষের সেবা করে, কেউ দাতব্য কাজের মাধ্যমে, আবার কেউ নিজের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরে। প্রত্যেকটা অবদানই মূল্যবান, সেটা যেভাবেই রেকর্ড করা হোক না কেন। দিনের শেষে এই খাতাগুলোর উদ্দেশ্য কিন্তু একটাই, অনুপ্রেরণা। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা অর্জন, তা সে শিল্পীরই হোক বা সমাজসেবকের, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাতিঘর হয়ে কাজ করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই দুটো খাতার বাইরেও কি কোনো গল্প আছে? সাফল্য আর প্রতিকূলতার মাঝে ঘুরে দাঁড়ানোর এমন কোনো কাহিনী কি রয়ে গেছে, যা আমরা হয়তো কোনো খাতাতেই লিখে রাখতে পারছি না? এটা নিয়ে ভাবার অবকাশ আছে।